নির্মলা। নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন প্রথম ঢুকি সেদিনই প্রথম দেখা। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি, বয়স 19। চোখে প্রথম যৌবনের রঙিনী নেশা টেশা একেবারেই ছিল না বললে ভুল হবে। যতই অধ্যয়ন পরায়ণ ভালো ছেলে হই না কেন, সেই নেশার ঘোরেই বোধ হয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হলো প্রথম দর্শনী। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি, নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুল হাতা ব্লাউজ, সরু চুড়ি কগাছা হাতে, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা তার মধ্যে মোটেও নেই, আছে বিদ্রোহিনীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ও সতর্ক ও সজাগ দৃষ্টি পুরুষ জাতকে চ্যালেঞ্জ করছে, বলছে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না, আমি সে ধরনের মেয়ে নই, খবরদার। আর সেই জন্যই যত দিন যেতে লাগলো তত আমি ওর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন জানি না যে আমার জীবনটা একেবারে মাটি করে দেওয়ার জন্যই ও এসেছে। কার জন্য আজ আমি এই ৪৫ বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও অকৃততার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া মানুষ। কার জন্য সারা জীবন তৃপ্তি পেলুম না, কোন সুখ পেলুম না, আপনার বলতে কাউকে পেলাম না। টাকা রোজগার করতে হয় করে যাচ্ছি, খেতে হয় খেয়ে যাচ্ছি, কলেজে অধ্যাপনা করতে হয় করে যাচ্ছি। জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকের এরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে, সে নেশা কাটিয়েও ওঠে। কিন্তু আমার মতন এমন উচ্ছন্নে যায় কে? যাক সেসব কথা, কেমন করে কি হলো সেটাই এখন বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল, কেউ বিএসসি, কেউ আইএসসি ইত্যাদি পাশ করে এসে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে। একজনের নাম ছিল শকুন্তলা সেন, শ্যামবর্ণ, দুহারা চেহারা, বড় বড় চোখ, আর মুখশ্রীও মন্দ নয়। হাতের কবজির কাজটা বড় মোটা বলে মনে হতো। শকুন্তলা ছিল বড় শান্ত মেয়ে, কোনো দিকে যাইতো না, এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। আরেকজনের নাম ছিল সুনীতি, তার উপাধি আমার ঠিক মনে পড়ছে না। ওর রং ছিল ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা, ফ্লার্ট টাইপের মেয়ে, ক্লাসের ছেলেদের এক কথায় নাচিয়ে বেড়াতো। একটির নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়, সেকেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসেবে মন্দ নয়, অতি চমৎকার গঠন, পরিপাট্য শরীরের, খুব শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়তো, সেটিও ফ্লার্ট টাইপের মেয়ে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসতো ওরই কিরকম বোন হয়, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ, সাত চড়ে কোনো কথা বেরোতো না। আর একটি গরিব ঘরের মেয়ে ছিল, তার নাম ছিল বেলা চক্রবর্তী। মোটাসোটা, ফর্সা, সাদাসিধে সুতির শাড়ি পরে আসতো, সাদা ব্লাউজ, ফুলহাতা, সকলের সঙ্গেই মিশত, সকলের সঙ্গেই হেসে কথা বলতো। বুদ্ধি শুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20 মধ্যে। সেদিক থেকে আমরা প্রায় সকলেই সমবয়সী, 1-8 বছরের কম কি বেশি, ওই শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের থেকে আবার 3-4 বছর বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলাতি, যেমন হয়ে থাকে। ক্লাসুদ্ধ ছেলে ঝুঁকে পড়লো মেয়েদের দিকে, যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে আর কি, প্রাণপণে চেষ্টা করতে লাগলো। মাস 2 অগ্রসর হয়নি, ফার্স্ট ইয়ার এমবি ক্লাস। এরই মধ্যে বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেশারেশি, এক এক মেয়ের পেছনে 4-5টি কি ততোধিক ছেলে।
থার্ড ইয়ার ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইবস্যাম পড়তো। আমরা কলেজে ঢুকেই শুনি মেডিকেল কলেজ শুদ্ধ ছাত্র নাকি তার জন্য পাগল। এই ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকাল লেখা থাকা উচিত ওই মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা ও বহু সংখ্যক ছেলের উচ্ছন্নে যাওয়ার জন্য এই মেয়েটিই দায়ী। 4-5টি পিতার বিষয় পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর বেদিমূলে অর্ঘ্যস্বর। তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি মিস ইভসামকে দেখলুম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। হ্যাঁ, খুব চটকদার সুন্দরী বটে, বয়স 22-এর বেশি নয়, বিদ্যুৎলতা। তবে অভিনন্দন সভা আমি দূর থেকে দেখেছি এই পর্যন্তই। আরো অনেকবার দেখেছি লম্বা করিডোরের পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা কইবার বা নড় করবার মতন সহৃদয়তা মিস ইবস্যামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে পুঁছত না। কেনই বা পুঁছবে? তার স্তাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেন্টরাই ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্র ছিল, শোনা যায় 2-1জন অধ্যাপকও ছিলেন। এদিকে আমি ছিলাম লাজুক আর গম্ভীর প্রকৃতির, আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র। লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতাম না। মেয়েদের সসংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরদিন অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে চাওয়া ছিল আমার পক্ষে সুকঠিন ব্যাপার। আজকার দিনের কথা নয়, কথা হচ্ছে আজ থেকে প্রায় 26 বছর আগের। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জাতের জীব বা দেবী টেবি বলে গণ্য হতো। তাই মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঝুঁকেই পড়ে ওদের দিকে, ওদের নিয়ে যদি পাঠিয়ে দেয় হুড়োহুড়ি, তবে আশ্চর্যের কথাটা এমন কি, এই আবহাওয়ার মধ্যে আমি বেশ ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারের 3-4 মাস কাটিয়ে দিলাম। এর মধ্যেই নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গিয়েছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকু হয়ে গিয়েছে। আরো কয়েকটি ছেলে চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়া কি সুনিতাকে নিয়ে মোটর বিহার করত, কলেজ রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাবার খেত, গেটের কাছে দাঁড়িয়ে থেকে সঙ্গে করে ট্রামে উঠত। আর আমার কি ছিল? ক্লাসে এসে খালি নির্মলার দিকে চেয়ে থাকতাম। যখনই সুবিধা হোক একবার চেয়ে দেখবার। ভয় হতো, বুক ঠিপ ঠিপ করত, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, হঠাৎ করেই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকেই চেয়ে আছে। আমার আগে থেকেও ও আমার দিকেই চেয়ে আছে। হঠাৎ আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে প্রশ্ন জাগল, কেন নির্মলা আমার দিকে চেয়ে আছে? কেন? আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেন আমার দিকে চাইল? আমার চেহারা বলতো সকলে ভালো, চিরকালই শুনে এসেছি এই কথা আত্মীয় অনাত্মীয়দের সকলের মুখ থেকে। হায় নাই, নিজের চেহারা দেখেও খারাপ মনে হয়নি কোনোদিন। দেখতে ভালো বলে বিয়ের সম্বন্ধ 2-1টা আসতে শুরু করেছিল বড় ঘর থেকে। আমাদের অবস্থাটাও ভালো, কলকাতায় 3-4খানা বাড়ি, ভাড়া থেকে মাসিক আয় মন্দ হতো না। তারপর আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায় নাম করা ভালো ছেলে, বিয়ের সম্বন্ধ আসবার অপরাধ কি? একদিনের কথা আমার আজও মনে পড়ে। শ্রাবণ মাসের দিন, কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে সবে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেলা চা খাবো। এমন সময় হঠাৎ আমার পিছনে কে মৃদুস্বরে ডাকলে, শুনুন। আমি চমকে উঠে পিছনে চাইলুম। নির্মলা! নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না, আর কেউ তো কোনো দিকেই নেই, আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের স্বরে বললাম, আমাকে ডাকছে?
নির্মলা বোধহয় আমার আনাড়ি ও আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। বলে, আপনাকেই ডাকছি। আপনি প্রফেসর গুপ্তের নোটটা টুকেছেন? হ্যাঁ, টুকেছি। খাতাখানা কাইন্ডলি দেবেন একদিনের জন্যে, কালই ফেরত দেব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এ নিন, আপনি যেদিন ইচ্ছে, যে কদিন ইচ্ছে রাখতে পারেন। আমার কোনো তারা। না না, আমি কালই ফেরত দেব। থ্যাঙ্কস। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্বপ্রখ্যাত ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে আবির্ভূত হলো। কোথা থেকে না জানি। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পিছনে ফিরে তাকালো। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল। তারপরে সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বার করে হেসে বললে, কি বাবা, ভালো ছেলে, ডুবে ডুবে জল খাওয়া। হ্যাঁ, আমার ভারী রাগ হলো, লজ্জাও হলো। সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। অত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমি ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে ঘৃণা করতাম। ওরাও ভালো ছেলে বলে আমায় ঘৃণা করত। সব কলেজেই বখাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে, এটাই স্বাভাবিক। আমি বললাম, কি মানে ধরে ফেলেছি, নির্মলা সরকারের সঙ্গে জমালো কবে থেকে তোলায় তোলায়। বাবা, হাতে না তো ধরে ফেলেছি আজ। হ্যাঁ, কি বলছেন বাজে কথা? উনি আমার কাছে আজই কেমিস্ট্রির নোট চেয়ে নিলেন। আজই? মানে আজই? সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে সেই দিনই? হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছি। বেশ বাবা বেশ, তবে বলে দিচ্ছি শোনো, বেশি ওদিকে নজর দিও না। ওই হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ দুয়েল লড়বে তাহলে তোমার সাথে। সে বড় লোকের ছেলে। হ্যাঁ, নির্মলার জন্য এসে নিজের জমিদারি বিলিয়ে দেবে বলেছে। পয়সা খরচ করতেও একটু হাঁটবে না। আগে থেকে সাবধান করে দিলু। বাপের জমিদারি আমারও আছে, জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। ওদের মতো ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি বড় ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলুম ঘরের মাঠে। চিনে বাদাম চিবুতে চিবুতে কতক্ষণ ভাবলাম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে অতি পবিত্র। তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে কলেজে, কিন্তু ওকে আমার অত ভালো লাগে কেন? এর কোনো জবাব নেই। আর সেই নির্মলা নাকি আজ আমার সঙ্গে কথা বলেছে নিজের থেকে। নোট চেয়ে নিয়ে গেল। কেন আমারই নোট কেন নিয়ে গেল? কলেজে তো আর কত ছেলে রয়েছে, ভালো ছেলে বলে নিয়ে থাকে যদি। সে তো মধুপ্রসাদ বলে একটি জৈন ছাত্র নাকি আমার চেয়েও ভালো। অবশ্যই শুনেছি এটা আমি তাদের কাছে, যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই হোক, সে রয়েছে তো, তাহলে তার কাছ থেকে না নিয়ে আমার কাছে কেন? আজকে সুন্দর দিনটা আমার। কার মুখ থেকে যে উঠেছিলাম কি জানি। পরদিন রবিবার নেশার ঘোরে সারা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না। চলে যাব বহু দূরে, বিদেশে। অনেকদিন পরে ফিরে আসব। ওকে দেখিয়ে দেব আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমায় দেখে ও অবাক হয়ে যাবে। এসব সব সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমায় খাতা ফেরত দিলে, আর আমিও সহজভাবেই নিলাম।
এরপরে মাঝে মাঝেই ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরতও দেয়। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেবার সময় মুখ শুকিয়ে যায়, বুক ঠিপ ঠিপ করে, কোনো কথাই মুখ দিয়ে আর বেরোয় না, একটা কথাও না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারিনি দেখলুম। সহজভাবে চলতে চেষ্টা করি, বাইরে দেখাই সম্পূর্ণ সহজভাবেই চলছে, কিন্তু ভেতর ভেতর ভয়ানক আড়ষ্ট ও মুখচোরা হয়ে যায়। জিভ শুকিয়ে আসে, কে বলবে? বুকের ঠিপ ঠিপ শব্দ যেন ও শুনতে পাবে মনে হয়। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বর আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার কেটে গেল এইভাবে। অন্য কোনো মেয়ের দিকে আমার কোনো মন নেই। তাদের মধ্যে অনেকের সাথে আমি কথাও বলেছি, অত্যন্ত সহজভাবে তাদের সঙ্গে মিশেছি, দুই একজনকে তো চাও খাওয়াই, কলেজের মধ্যেও বাইরে। কিন্তু এই নির্মলার বেলাতেই আমার সব গোলমাল হয়ে যায়। কিন্তু এসব তো সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা ও মনোকষ্ট। সে যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে, ভেতর ভেতরে যেন শুকিয়ে যাচ্ছি, অথচ কাউকে বলতে পারিনি যে কি দারুণ যন্ত্রণা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি যে ওই সময়টির জন্য, যখন আবার ওর সঙ্গে দেখা হবে। 8টা বাজলো, এখনো 3 ঘন্টা, 11টায় ক্লাস, 10টা বাজলো, অমনি শুরু হলো। কিছুতেই মনকে শান্ত করতে পারিনি। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওকে সব কথা খুলে বলবো, কিংবা কিংবা আশা করি ও আজ হয়তো আমাকে বলবে, চলুন আপনিও আমি কোথাও একটু বেরিয়ে আসি। কিন্তু কিন্তু কিছুই ঘটে না কোনোদিন। কি সব যন্ত্রণায় আমার দিন গিয়েছে, এখনো মনে পড়লে আমার হৃদকম্প হয়। ভগবানের কাছে বলি এমন অবস্থা যেন আমার বড় শত্রুরও না হয়। পুরো 1.5 বছর সহ্য করলাম সে যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম, আর না, এই যন্ত্রণা আমার দ্বারা হবে না, আমি মেডিকেল কলেজ ছেড়ে দেবো। আর বেশি দিন আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। এ তো এক কথা অসহ্য হয়ে উঠছে আমার পক্ষে, সত্যি যেন অসহ্য হয়ে উঠছে। বাড়িতে বলে এসব রাজি করালো। বললুম ডাক্তারি পড়ায় আমার মন নেই, এবার মরা কাটা শুরু হবে। মরা কাটা আমার দ্বারা হবে না, ছেড়ে দেবো মেডিকেল কলেজ, বিএসসি পড়বো। আর এমন সময়ে ঘটনাটা ঘটলো একদিন। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলুম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসবো। খুব দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডারের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা তখন 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হীরালাল বাবুর নাম করা ক্লাস। টু শব্দটি করার জো ছিল না কোনো ছাত্র কি ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্ররা অব্দি চুপ করে থাকত। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান বললে, কে খুঁজছেন বাবু? মিস নির্মলা সরকার, সেকেন্ড ইয়ার। और नाम तो लिख दीजिए इस स्लिप में, मेट्रॉन को पास ले जाने होगा। দারোয়ান স্লিপ হাতে করে নিয়ে চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েছে, মুখটা শুকুতে আরম্ভ করেছে। মনকে বোঝালুম, কেন, আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ। নির্মলার জন্য তো আসিনি, আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক? পারে আমার নোট বই আমি চেয়ে